জীবনে একবারও জ্বর আসে না এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর জ্বর আসার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। তো জ্বর আসলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়া কতটা যুক্তিসঙ্গত এবং খাওয়া উচিত কিনা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রথমে বলি জ্বর কি। জ্বর হলো শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া। শরীরের তাপমাত্রা যদি 100.4 ডিগ্রি ফারেনহাইট এর বেশি হয় তখন সেটাকে জ্বর হিসেবে ধরা হয়। আবার অনেক সময় দেখা যায় যে জ্বরের মতো ফিলিং হচ্ছে, বাট থার্মোমিটার দিয়ে মাপার পর দেখা যাচ্ছে জ্বর 100.4 ডিগ্রি ফারেনহাইট এর নিচে। সেক্ষেত্রে এটাকে বলা হয় সিডো জ্বর অর্থাৎ সিডো ফিভার। অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টের রক্ত স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে এরকম জ্বরের ফিলিং হয়, বাট এটা থার্মোমিটার মাপলে পাওয়া যাবে না। জ্বরকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিভার, আর একটা ইন্টারমিডিয়েট ফিভার, আর একটা হচ্ছে রেমিটেড ফিভার। কন্টিনিউয়াস জ্বর কি? কন্টিনিউয়াস জ্বর হলো শরীরের তাপমাত্রা 24 ঘন্টায় 1 থেকে 1.5 ডিগ্রি ফারেনহাইট তারতম্য হয়, কখনো স্বাভাবিক অবস্থায় আসে না। এটাকে বলা হয় কন্টিনিউয়াস জ্বর। রেমিটেড জ্বর কি? রেমিটেড হলো শরীরের তাপমাত্রা 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি ফারেনহাইট তারতম্য হয়, তখন সেটাকে বলা হয় রেমিটেড জ্বর। আর অন্যটি হলো ইন্টারমিডিয়েট জ্বর। ইন্টারমিডিয়েট জ্বর হতো যে 24 ঘন্টায় কয়েক ঘন্টা শরীরে জ্বর থাকে, আবার যায় আবার আসে, এরকম। তো জ্বর কেন হয়? জ্বর বিভিন্ন রকম কারণেই হতে পারে, যেমন শরীরে ইনফেকশন। ইনফেকশনের ভিতরে আবার বিভিন্ন রকম ইনফেকশন রয়েছে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন। আবার বিভিন্ন রকমের রিমাটয়েড ডিজিজ, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই। আবার অনেক রিজন অনুসারে, যেমন ফুসফুসে ইনফেকশন, আরটিআই বলে আপার রেসপিরেটরি ইনফেকশন, আবার প্রস্রাবে ইনফেকশন, এরকম বিভিন্ন কারণে শরীরে জ্বর আসতে পারে। তো জ্বরের কারণ হিসেবে জ্বরের চিকিৎসাও বিভিন্ন রকম। এই যে আমরা হরহামেশাই যে জ্বর আসার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, এটার কতটুকু যুক্তিসঙ্গত? তো জ্বর আসার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়া মোটেও যুক্তিসঙ্গত নয়। কারণ অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে যে অ্যান্টি অর্থ হচ্ছে বিরুদ্ধে, বায়োটিক অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে কাজ করে সেটাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক। অর্থাৎ আপনার জ্বর আসলো, জ্বর যদি বিভিন্ন কারণে হয়ে থাকে, সেটা যদি ব্যাকটেরিয়া বাদ দিয়ে অন্য কোনো কারণে হয়ে থাকে, আপনি যতই অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন না কেন কোনো লাভ হবে না, বরঞ্চ কিছু ক্ষতি হবে। এখন অনেকেই ধারণা যে আচ্ছা ঠিক আছে, আমার শরীরে যদিও ব্যাকটেরিয়াল ইনফেকশন নাই, জ্বর, আমি অ্যান্টিবায়োটিক গ্রহণ করলাম, তো আমার তো জ্বর ঠিক হয়ে গেল, তাহলে এখানে ক্ষতি কি হবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষতি হতে পারে। যেমন মনে করুন আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করলেন, কিন্তু আপনার শরীরে কোথাও ব্যাকটেরিয়া নেই, তখন সেই অ্যান্টিবায়োটিকটা কী হবে? আপনার শরীরে প্রবেশ করবে, প্রবেশ করে সে শরীরে ব্যাকটেরিয়াকে খুঁজে খুঁজে মারার চেষ্টা করবে। এখন সে যখন কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া পাবে না, তখন আমাদের শরীরে অনেক ভালো ব্যাকটেরিয়া রয়েছে, তখন সে ভালো ব্যাকটেরিয়াগুলোকে মারা শুরু করবে। এই কারণে দেখবেন যে অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে বেশিরভাগ রোগীরই পাতলা পায়খানা হয়। তার কারণ হচ্ছে যে আমাদের পেটে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের হজমে সাহায্য করে। অ্যান্টিবায়োটিক গ্রহণ করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের ক্ষতিকর ব্যাকটেরিয়া সহ এই ভালো ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে অনেকেরই দেখা যাচ্ছে পেটের সমস্যা, অনেকেরই অতিরিক্ত গ্যাস। আসলে মেডিকেল সায়েন্সে গ্যাস বলে কিছু নাই, কিন্তু রোগীরা গ্যাস হিসেবে প্রকাশ করে। এবং অতিরিক্ত গ্যাস, এরকম বেশ কিছু সিমটমস দীর্ঘস্থায়ী হয়, এবং অনেকের আছে যে এই সমস্যাগুলো সারাই না। তো এটা গেলে একটা সমস্যা, যে আপনার শরীরের কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর অন্য একটা সমস্যা, যেমন যদি ডেঙ্গু জ্বর হয়, তো ডেঙ্গু জ্বরের সাধারণ একটা ভাইরাল জ্বর। এই ভাইরাল জ্বর আপনি কোনো পরীক্ষা করলেন না, হঠাৎ করে আপনি শুরু করলেন অ্যান্টিবায়োটিক। তো ডেঙ্গু জ্বরের সবচেয়ে মারাত্মক যে কমপ্লিকেশন, সেটা হচ্ছে হিমোরেজ, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গাতে রক্ত বের হওয়া যায়। এখন আপনি কোনো পরীক্ষা করলেন না, হঠাৎ করে জ্বরের কারণে আপনি অ্যান্টিবায়োটিক শুরু করলেন নিজের মতো করে। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গাতে রক্তক্ষরণ হবে, যদি সেটা ডেঙ্গু জ্বর হয়। তো বুঝতে পারলেন যে অ্যান্টিবায়োটিক এটা প্রথমত যে আপনার শরীরের প্রোটেক্টিভ সিস্টেমকে নষ্ট করে ফেলতেছে, কারণ উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে ফেলতেছে। দ্বিতীয়ত, আপনি পরীক্ষা না করে ডেঙ্গু জ্বরে যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার একটা কমপ্লিকেশন, যে হিমোরেজ অর্থাৎ রক্তক্ষরণ হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং তৃতীয় কারণ, যেটা সবচেয়ে বেশি ভয়ানক কারণ, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স।
আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে যখন আপনি সাধারণ জ্বর সর্দি কাশি ঠান্ডায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন, দেখেন এমনিতে তো সাধারণ ভাইরাল ফিভার যেগুলা, ভাইরাল ফিভারের কিছু লক্ষণ যেমন সর্দি কাশি, গা ব্যথা, রানী নজ নাক দিয়ে পানি পড়া, এগুলা থাকে। তো এগুলো দেখা যাচ্ছে 3 থেকে 4 দিন বা 3 থেকে 7 দিনের ভিতরে ভালো হয়ে যায়। এখন অনেকেই দেখা যাচ্ছে অধৈর্য হয়ে যায়, অ্যান্টিবায়োটিক গ্রহণ করা শুরু করে, 2 থেকে 3টা খাওয়ার পরেই জ্বর সম্পূর্ণ ভালো। সেক্ষেত্রে কি হয়, সেই অ্যান্টিবায়োটিকটা বাদ দেয়। এখন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যে শরীরে ব্যাকটেরিয়া আছে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিন্তু লক্ষণ এখনো প্রকাশ পায়নি। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় আপনি 2 দিন বা 3 দিন অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন, ওই ব্যাকটেরিয়ার উপর সে ইফেক্টটা পড়েছে কিন্তু সম্পূর্ণ ব্যাকটেরিয়া ধ্বংস হয়নি। আপনি অ্যান্টিবায়োটিক বাদ দিলেন, ওই ব্যাকটেরিয়াগুলো আবার শক্তিশালী হয়ে উঠলো এবং ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সেগুলো একটা প্রতিরোধ গড়ে তুললো, অর্থাৎ পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক আর ওই ব্যাকটেরিয়ার শরীরে কাজ করবে না। এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অনেকে হয়তো অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়ার নাম শুনেছেন। এটা হচ্ছে যে ইউটিআইয়ের মতো, যেমন ইউটিআই লক্ষণ প্রকাশ পায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার কারণে লক্ষণ প্রকাশ পায়, কিন্তু অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া মানে রক্তের ভিতরে ব্যাকটেরিয়া আছে কিন্তু কোনো লক্ষণ নাই। এইভাবে অসতর্কভাবে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার কারণে এই ব্যাকটেরিয়াগুলো রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হিসেবে গড়ে ওঠে। দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার সাধারণ কোনো রোগের ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেই অ্যান্টিবায়োটিক আর কোনো কাজ করবে না। এই কারণে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরে শুনি যে অমুক হাসপাতালে একটা শিশু সাধারণ নিউমোনিয়া হয়েছে কিন্তু তার সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই কারণে তাকে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না এবং শেষ পর্যন্ত শিশুটি মৃত্যুবরণ করছে। তো বলুন এটা কতটা অভিশাপ। আলেকজান্ডার ফ্লেমিং তিনি যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন তখন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কারণে চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। তখন তিনি এক সময় এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটা বুঝতে পারেন। তখন তিনি বলে গেছিলেন যে এই অ্যান্টিবায়োটিক এখন চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব, আবার এই অ্যান্টিবায়োটিক এক সময় চিকিৎসা বিজ্ঞানের ধ্বংসরও কারণ হয়ে দাঁড়াবে। তো তার কারণটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এই কারণে অনেকে আবার আরেকটা ভুল করে বসেন, যেমন যেহেতু ভাইরাল ফিভার 3 থেকে 5 দিনের ভিতরে একাই ঠিক হয়ে যায়, এই কারণে দেখা যায় জ্বর আসলেই অনেকে আবার যারা সচেতন, বেশি সচেতন, তারা মনে করেন যে এটা হয়তো ভাইরাল ফিভার, সো কোনো ওষুধ দরকার নেই, শুধু নাপা খাই বা কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় ইনফেকশন হয় এবং সেগুলোর আলাদা আলাদা লক্ষণও থাকে, যেমন নিউমোনিয়া হলে জ্বর থাকে, সাথে কাশি থাকে এবং জ্বরটার অনেক বেশি থাকে, বুকে ব্যথা থাকে, কাশি বের হয়, এরকম বেশ কিছু সমস্যা থাকলে তখন আর দেরি করা উচিত না। কারণ যখন আপনি বুঝতে পারছেন যে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া, তখন তো আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, তবে এটা ডাক্তারের পরামর্শের সাপেক্ষে, তাদের পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে, এমনি এমনি না। আবার দেখা গেল যে ব্রেনে ইনফেকশন হয়েছে, অর্থাৎ মেনিনজাইটিস বলে। এখন ব্রেনে ইনফেকশন হয়েছে, আপনি সাধারণ জ্বর ভাবে যদি বসে থাকেন সেটা আপনার জন্য ক্ষতিকর। অতএব শুধুমাত্র ভাইরাল জ্বরের যে কিছু লক্ষণ, যেমন সর্দি কাশি, গা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, এর ব্যতীত যদি অন্যান্য কোনো সমস্যা দেখা দেয়, লক্ষণ প্রকাশ পায়, সেক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারেই গ্রহণ করবেন। সো আজকের ভিডিওতে বুঝতে পারলেন যে অ্যান্টিবায়োটিক এবং জ্বরের সাথে সম্পর্কটা কী এবং কী কারণে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত না। তো আশা করি সবাই এই বিষয়টা মেনে চলার চেষ্টা করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।